আসসালামু আলাইকুম। পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে তো অনেক কথা হয়েছে, তাই না? তো চলো আজকে থেকে আমাদের এই চ্যানেলে আমরা একটা সিরিজ লঞ্চ করছি, সেখানে আমরা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওটা একটা কম্বাইন্ড ভিডিও, যেখানে আমরা বাংলাদেশের প্রায় সবগুলা টপ নচ, মিডিয়াম, লো ক্যালিবার প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশনের A to Z নিয়ে কথা বলবো, খরচ নিয়ে কথাবার্তা বলবো, কি কি বিষয় তোমাকে মাথায় রাখতে হবে সবগুলা বিষয় নিয়ে একটা কথা বলবো। আশা করা যায় যে এই ভিডিওটা অ্যাটলিস্ট অনলাইনে প্রাইভেট ইউনিভার্সিটির প্রস্তুতির ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক হিসেবে থাকবে। সো যারা প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়ে একদিনের জন্য হলেও চিন্তা করছো, তারা একটু মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবা, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা শুরু করি। প্রথমে আমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো প্রাইভেট ইউনিভার্সিটির টিআর লিস্ট নিয়ে, ঠিক আছে? সো মনে রাখবা, হাতের 5 আঙ্গুল যেমন সমান না, ঠিক তেমনি সকল প্রাইভেট সমান না। বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিভিন্ন টিআর আছে। টিআর বলতে ক্রম আছে, যে কোনগুলা টপ, কোনগুলা টিআর এ, টিআর বি, টিআর সি, এরকম করে আর কি। অনেকে টিআর ডিও আছে। অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেগুলো স্ক্যাম, যেগুলোর অ্যাকচুয়ালি ইউজিসি থেকে পারমিশনও নাই। সো এগুলো আসলে মাথায় রাখে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা যদি দেখি বাংলাদেশের টপ 20 প্রাইভেট ইউনিভার্সিটি, এটা আমি হলো দ্য বিজনেস স্ট্যান্ডার্ড থেকে নিছি। সো এটা একটা প্রকাশিত নিউজ থেকে, এটা আসলে দায়ভার আমি নিব না, তারা প্রকাশ করছে, নিঃসন্দেহে ভালো দেখে প্রকাশ করছে। প্রথমে আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট, আইইউবি, আহসানুল্লাহ, এআইইউবি, ডেফোডিল, ইউআইইউ, ইউল্যাব, ইউএপি, তারপর হলো ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগং, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড, বিইউবিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, বিইউবিটি। তার পরবর্তীতে হইল গিয়ে আমাদের ইউডা, গ্রিন ইউনিভার্সিটি এবং মানারাত। সো মোটামুটি এগুলা আমরা নাম কোয়াইট প্রচলিত। এর বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলো, এগুলাকে যে আমরা ছোট করে দেখবো এমন কোনো কিছু না, কিন্তু এগুলো মোটামুটি প্রচলিত এবং প্রতিষ্ঠিত। সো টিআর 1 বললে এগুলারই টপ, মনে করো 5-6টা বা টপ 10গুলাকে আমরা টিআর 1 বলবো, তারপরেরগুলোকে টিআর2 বলবো, এরপরে সিরিয়ালি আসবে আর কি। সো আমার প্রথম সাজেশন থাকবে, যদি তোমার প্রাইভেটে পড়তে ইচ্ছা হয়, প্রাইভেটে পড়তে যদি ইচ্ছা হয়, অলওয়েজ গো ফর টিআর 1 বা টিআর এ, ঠিক আছে? টিআর এটা টার্গেট করবা। কেন টার্গেট করবা? আমার কথা হলো, যদি পড়বো ভালো জায়গাতেই পড়ি, যদি পড়বো ঢাকার মধ্যেই পড়ি। আমি অলওয়েজ ঢাকার মধ্যেটাকে যে কোনো কিছুর উপরে প্রেফার করি, আনলেস কারো নিজের এলাকায়, যেমন ধরো চিটাগংয়ে তুমি পড়বা, ঠিক আছে? এখানে চিটাগং ইউনিভার্সিটি আছে, খুলনাতেই তুমি পড়বা, বা তুমি তোমার এলাকাতেই পড়বা, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট যদি তোমার ঢাকার মধ্যে পড়তে ইচ্ছা হয়, টিআর এগুলোই টার্গেট করো। এখন শুধু টিআর টার্গেট করলেই কি হয়? না, এখানে সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা সেটা হলো আমাদের কস্ট। যেমন আহসানুল্লাহকে আমরা নিচের দিকে দেখতে পাইলেও, আহসানুল্লাহ কিন্তু অনেক মানুষজন, অ্যাটলিস্ট যারা সিএসসি, ট্রিপলি বা সায়েন্সের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পড়তে চায়, সেক্ষেত্রে কিন্তু আহসানুল্লাহ একটা ভালো চয়েস। আমরা এখানে টপ যে 4টা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীদের চয়েসের লিস্টে প্রথম থাকে, তাদের খরচের, ডিপার্টমেন্ট ওয়াইজ খরচের কম্প্যারিজন দিছি এই ভিডিও বানানোর সময় পর্যন্ত। এগুলা অবশ্যই সিচুয়েশন ভেদে +-10% ফ্ল্যাকচুয়েট করতে পারে, অর্থাৎ আপ ডাউন করতে পারে। তোমরা, আমি একটু ক্যামেরার সামনে থেকে সরে যাচ্ছি, তোমরা এই জিনিসটা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে এগুলো দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে দেখে নিতে পারো। তো এভারেজে আসলে আমাদের টপ কোন কোন সাবজেক্টগুলো আমরা পড়তে চাই বাংলাদেশে, আমরা তো জানি, সেটা হলো বিবিএ মানুষজনের টার্গেট থাকে, সিএসসি টার্গেট থাকে, ট্রিপলি টার্গেট থাকে, আর হইল গিয়া অনেক ক্ষেত্রে ইংলিশটা টার্গেট থাকে। আর আরেকটা খুব টপ নচ সাবজেক্ট হলো ফার্মেসি, আরেকটা খুবই চাহিদার সাবজেক্ট হলো ফার্মেসির পরে হইল গিয়া, আরে ভুলে গেলাম কেন, আচ্ছা যাই হোক, ফার্মেসি পর্যন্ত থাক, আমি সাবজেক্ট ডিপার্টমেন্টের নাম ভুলে গেছি। সো এগুলাই তো আসলে আমাদের প্রাইম টার্গেট আকারে আর কি থাকে। তো এখন আমরা চলো এগুলো একটু খরচ দেখি। যেমন নর্থ ব্রাক বিশ্ববিদ্যালয়ের বিবিএ পড়তে লাগে 12,03,300 টাকা। আমাদের ট্রিপলি বা ইসি পড়তে লাগে 12,75,000 টাকা। সিএসসি পড়তেও লাগে 12,75,000 টাকা। ফার্মেসি পড়তে 15,87,000 টাকা হচ্ছে। আরেকটা সাবজেক্ট ছিল, সেটা হলো আর্কিটেকচার, ঠিক আছে? তো ফার্মেসি পড়তে লাগে হলো 15,87,000 টাকা, এবং আর্কিটেকচার পড়তে লাগে ব্রাকে 19,98,000 টাকা।
আচ্ছা সেম এবার যদি আমরা নর্থ সাউথে দেখি, সিএসসি পড়তে লাগে 9,95,000, ট্রিপলিও 9,95,000, ফার্মেসি পড়তে লাগে 14,84,000 টাকা, তার পরবর্তীতে আমাদের বিবিএ পড়তে লাগে 12,55,000 টাকা। নর্থ সাউথের বিবিএটাই সবাই টার্গেট করে, ব্রাকের সিএসসিটাই অনেকে টার্গেট করে, তো এগুলো আইডিয়া রাখতে হবে আর কি আমাদের খরচগুলো সম্বন্ধে। আর্কিটেকচার পড়তে লাগে নর্থ সাউথে 12,55,000 টাকা। আমাদের সিএসসি তো বলছি অলরেডি, সিএসসি এখানে হলো 9,19,000 টাকা। আর আমাদের আর্কিটেকচার হয়ে গেছে, এখানে ফার্মেসি বলছি সব ডান, এখানে যে কটা সাবজেক্ট বলার আমরা বলে দিছি। ইংলিশগুলো তুমি দেখতে পাবে, ইংলিশ আমি বলতেছি না এখানে। ইস্ট ওয়েস্টে সিএসসি পড়তে লাগে 9,02,000 টাকা, ট্রিপলিও 9,02,000 টাকা, ফার্মেসি পড়তে লাগে 11,54,000 টাকা। অর্থাৎ যেখানেই আমি পড়ি ফার্মেসি অ্যান্ড আর্কিটেকচার উইল অলওয়েজ বি কস্টলি। আর্কিটেকচার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নাই। তার পরবর্তীতে বিবিএ পড়তে লাগে 8,27,000 টাকা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। চলো আমরা চলে আসি, সেটা হলো আহসানুল্লাহতে। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং অনেকে পড়ে আহসানুল্লাহতে, এক্ষেত্রে 13 লক্ষ টাকার মতো লাগে। সিএসসি পড়তেও 13 লক্ষ টাকার মতো লাগে, ট্রিপলি পড়তেও 13 লক্ষ টাকার মতো লাগে, বিবিএ পড়তে আমাদের প্রায় 10 লক্ষ টাকার মতো লাগে, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে 13 লক্ষ টাকার মতো লাগে। সো অন অ্যান অ্যাভারেজ যদি আমরা প্রায় সবগুলোর দিকে তাকাই, আমাদের ফার্মেসির ক্ষেত্রে খরচটা প্রায় 14+ lakhs। আমাদের বিবিএর ক্ষেত্রে খরচটা অ্যাভারেজে 10 to 13 lakhs-এর মধ্যে, সিএসসি ট্রিপলির মধ্যেও 10 to 13 lakhs-এর মধ্যে। সো যদি আমরা বেসিক কমন সেন্স ইউজ করি তাহলে আমরা একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার পাবো যে বাংলাদেশের যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি টিআর এ ইউনিভার্সিটিগুলো আমি টার্গেট করি, তাহলে আমার যে কোনো একটা সাবজেক্ট পড়তেই 10 থেকে 15 লক্ষ টাকার মতো আমার শুধুমাত্র, এটা কিন্তু আবারও বলছি, টিউশন ফি লাগবে। এই জিনিসটা বুঝতে হবে, টিউশন ফি মানে কি, এই টাকাটা আমাকে দিতেই হবে। এবং যদি আমি এক্সট্রা কোর্স নেই, যদি আমি পরীক্ষায় ফেল করি, যদি আমার অ্যাটেন্ডেন্সে ঝামেলা থাকে, জরিমানা অ্যাড করে খরচ আরও বাড়বে, ঠিক আছে, কমবে না। আর অনেক ক্ষেত্রে এখানে একটা ফ্যাক্টর থাকে, সেটা হলো স্কলারশিপ। যাদের আমাদের ভালো অ্যাচিভমেন্টস আছে, যাদের আমাদের রেজাল্ট ভালো, আমরা স্কলারশিপস পাইতে পারি। কিন্তু স্কলারশিপের ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিতে যে লিমিটেশনসটা থাকে, সেটা সাধারণত হয় যে কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়। তোমাকে যদি ফার্স্ট ইয়ারের স্কলারশিপটা দেওয়া হয়, তাও তোমাকে এই স্কলারশিপটা কন্টিনিউ করতে গেলে অ্যাটেন্ডেন্স, এক্সাম, পারফরমেন্স, সিজিপিএ, এগুলো একটা লিমিটের মধ্যে রাখতে হয়, নিচে গেলে আবার কিন্তু স্কলারশিপটা অফ করে দেওয়া হয়। সো আসলে প্রিপারেশন ভিডিওর মধ্যে কেন খরচ নিয়ে কথা বলতেছি, কারণ দিস ইজ অলসো আ প্রিপারেশন, দিস ইজ কল্ড ফাইন্যান্সিয়াল প্রিপারেশন, যে তুমি কি এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের খরচ নেওয়ার জন্য, খরচ বহন করার জন্য রেডি কিনা। এখন কথা হলো, তোমার কি 15 লাখ টাকা যদি থাকে, তাইলেই কি তোমার প্রাইভেটে ভর্তি হওয়া উচিত? উত্তর হলো না, এখানে একটা বড় খরচ আমরা বাদ দিয়ে গেছি। তুমি ধরো ইস্ট ওয়েস্টে পড়বা, ব্রাকে পড়বা, তোমাকে বাড্ডার ওই সাইডে থাকতে হবে। তুমি নর্থ সাউথে পড়বা, ইআইইউবিতে পড়বা, আইইউবিতে পড়বা, তোমাকে বসুন্ধরার আশপাশে থাকতে হবে। সো ঢাকার যেই প্রান্তেই থাকো না কেন, মিনিমাম খায়ে পড়ে বাঁচতে, মিনিমাম যদি একদম মানে কোনো মতন চলতেছি এরকম একটা খায়ে পড়ে বাঁচতে গেলেও আমাকে মান্থলি 20K বাজেট রাখতে হবে, প্রায় 20K। সো যদি 4 বছরে 48 মাস হয়, তাহলে তুমি 20K × 48 একটু গুণ দাও। গুণ দিয়ে আমরা যে অ্যামাউন্টটা পাবো, চলো আমরা একটু হিসাব করে ফেলি। কই গেল আমাদের ক্যালকুলেটর, কোথায়? এই তো 48 × 20,000, প্রায় 9,60,000 টাকা। এটা হলো আমার থাকা খাওয়ার খরচ, ঠিক আছে। এই জায়গাটাতে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা বাঙালিরা সবসময় হিসাবটা করি টিউশন ফি দিয়ে, কিন্তু এই যে আরও এক্সট্রা 9,60,000 টাকা কিন্তু আমাদের মান্থলি খরচ আছে। সো অন অ্যাভারেজ আমাকে মান্থলি প্রায় 50K-র মতো বাজেট রাখতে হবে, যদি টিউশন ফি অ্যান্ড খরচ মিলায়। এক্সামের জন্য আলাদা কস্ট আছে। সো যদি এগুলা সবগুলা খরচ বহন করার মতো আমার বা আমার পরিবারের সক্ষমতা থাকে, দেন অ্যান্ড অনলি দেন কাম টু প্রাইভেট। এমন অনেক উদাহরণ দেখা যায় যে একটা স্টুডেন্ট খুব আশা নিয়ে, ভরসা নিয়ে একটা প্রাইভেটে ভর্তি হয়, তার পরবর্তীতে সে খরচটা কুলাইতে পারে না, দেন আফটার 1 or 2 সেমিস্টার সে ড্রপ আউট হয়ে যায়, ঠিক আছে। তো এই ঘটনা যাতে তোমার সাথে না হয়, এই জন্য সব কুল মাপে টাপে সবার খরচ অ্যানালাইজ করে, যে না ধাম করে ভর্তি হয়ে গেলাম, ব্রাকে কিন্তু আমার বাজেটই নেই, ঠিক আছে। সো সবগুলো ভার্সিটির কস্ট কিন্তু আমি এখানে কয়েকটা দেখাইছি, টপগুলো দেখাইছি।
তোমাকে বাকি প্রত্যেকটাই তুমি জাস্ট কিছু না, চ্যাট জিপিটিতে জিগাও যে এটার খরচ কত, তোমাকে সুন্দর অ্যানালাইজ করে দেবে, ঠিক আছে? তো খরচগুলো হিসাব করে সব কিছু প্ল্যান করে আসে দেন ভর্তি হওয়ার ডিসিশনটা নেওয়া, নাহলে মাঝ রাস্তায় জিনিসটা ছাড়ে চলে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, সেটা হলো আমাদের দ্বিতীয় পার্টে এই ভিডিওতে আমরা আলোচনা করব, সেটা হলো আমাদের ইনটেক নিয়ে, আসলে এগুলো সিস্টেমগুলো কী কী। সো প্রাইভেট ইউনিভার্সিটিতে সাধারণত দুই টাইপের সিস্টেম আছে, একটা হলো ট্রাই সেমিস্টার আর বাই সেমিস্টার। হোয়াট ইজ ট্রাই সেমিস্টার? বছরে 3 বার ভর্তি পরীক্ষা হয়, 3 বার তারা ইনটেক করে, সেমিস্টারগুলো 4 মাসের হয়, ঠিক আছে? আর বাই সেমিস্টার হলো বছরে 2টা ইনটেক হয় বা 2টা ভর্তি পরীক্ষা হয়, সেমিস্টারগুলো হয় হলো 6 মাসের। সো সাধারণত ট্রাই সেমিস্টারের উদাহরণ হইল গিয়ে আমাদের ব্রাক এনএসইউ সবচেয়ে প্রাইম উদাহরণ, আর অন্যান্য অনেকগুলোর ক্ষেত্রে বাই সেমিস্টার আছে, এটা ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে। সো যারা ট্রাই সেমিস্টার তাদের 3টা ভর্তি পরীক্ষা, একটা হলো সামার এপ্রিল থেকে মের মধ্যে, একটা স্প্রিং নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে, একটা হলো ফল জুলাই থেকে আগস্টের মধ্যে। আর যেগুলো বাই সেমিস্টার সেগুলোর ক্ষেত্রে ফলটা থাকে না, তখন সামার এপ্রিল মে এবং স্প্রিংটা হয় হলো নভেম্বর ডিসেম্বর। তোমাকে যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা থাকে, যে কোনো একটা সিজনকে টার্গেট করতে হবে, অর্থাৎ প্রথম কাজ হলো টার্গেট আ সিজন, টার্গেট আ সিজন। আচ্ছা, দ্বিতীয় যেটা করতে হবে সেটা হলো 1 মান্থ প্রিপারেশন টাইম লাগবে। দেখো, এটা কিন্তু আসলে বুয়েট মেডিকেল ঢাবির প্রিপারেশনের মতো ওরকম কঠিন কিছু না, এটা যথেষ্ট আমি বলবো হ্যাঁ কম্পিটিটিভ নিঃসন্দেহে, বাট অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো কম্পিটিটিভ না, কিন্তু কম্পারেটিভলি ইজি, কিন্তু পড়তে হবে, এমন না যে না পড়ে টাকা আছে জাস্ট যা অ্যাটেন্ড করলেই চান্স পাওয়া যাবে, এরকম কোনো অবস্থা আসলে এখানে নাই। তো তোমাকে মনে রাখতে হবে যে এখানে আমাকে অ্যাটলিস্ট একটা মিনিমাম অ্যামাউন্ট অফ প্রিপারেশন নিয়ে যেতে হবে। প্রিপারেশনের ক্ষেত্রে একটা প্রাইম টাইম হলো যে যেদিন থেকে যেদিন আমার ভর্তি পরীক্ষা হবে, তুমি টার্গেট করবে যে আমি ধরো সেটি হচ্ছে সামারে ঢুকবে এপ্রিল মে, সো মোটামুটি মার্চ থেকে তোমাকে একদম ধুমায় পড়াশোনা শুরু করতে হবে, প্রিপারেশন শুরু করতে হবে। এবং এপ্রিল মে আসলে কোন দিন হবে নোবডি নোস, যে কোনো একদিন ডেট দিয়ে দিবে, যেদিন ডেট দিয়ে দিবে সেদিন তুমি পড়াশোনা করলো। সো এই মান্থগুলো টার্গেট করে 1 মান্থ প্রিপারেশন টাইম নিয়ে আগাইতে হবে। আর একটা কথা, তুমি যেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, কারণ একটু পরে আমরা হলো প্রতিটা মার্ক ডিস্ট্রিবিউশন সম্বন্ধেও জানবো, কীভাবে পরীক্ষা হয় সেটা সম্বন্ধে জানবো, বাট তুমি যেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন, প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কম্বাইন্ড যে সাবজেক্টগুলো, যেমন ইংলিশ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, আর্কিটেকচার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এসে রাইটিং, সাপোর্ট গ্রুপ, এগুলো সব কিছু মিলায় কিন্তু আমাদের একটা কম্বাইন্ড প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন কোর্স আছে। যেমন এনএসইউ ব্রাক নিয়ে সেপারেট আছে, ঠিক তেমনি কম্বাইন্ডও আছে। এখানে আমাদের ডেডিকেটেড টিচার প্যানেল, অন্যান্য প্রাইভেটের প্ল্যাটফর্মের মতো তোমাকে একবার ক্লাস দিয়ে ওয়াকমে ক্লাস নেবে না, এরকম সুন্দর মতো ডিজিটাল বোর্ডে আসে ভালো মতো পড়াবে, ম্যাটেরিয়ালস থাকবে, এক্সামস থাকবে। সো যারা প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে চিন্তা করতেছো, তোমাদের আসলে লাইভ ক্লাস করার মতো এনার্জি বা মেন্টালিটি আসলে নাই, আমি জানি। তো রেকর্ডেড কোর্স যদি চাও, অবশ্যই চেক দিস কোর্স আউট ফ্রম আওয়ার ডিসক্রিপশন বক্স, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে হবে, সেটা হলো এই যে প্রাইভেট ইউনিভার্সিটিতে যে ভর্তি পরীক্ষাগুলো হয়, এগুলোতে আসলে কি আসে। তো সাধারণত এখানে আসলে 4টা মডেল পাওয়া যায়, যে 4টা মডেলের মধ্যেই পরীক্ষাটা হয়, এবং ভার্সিটি টু ভার্সিটি মডেলগুলো ভ্যারি করলেও কমন প্যাটার্নটা সেম, ঠিক আছে? তো চলো আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশনগুলো দেখি, এগুলো পেইন লাগবে মাথার মধ্যে, বাট তোমাকে যে সাবজেক্টগুলো জানতে হবে, কত মার্ক আসছে এটা নিয়ে তোমার চিন্তা না, আর যেগুলো জায়গায় বেশি ফোকাস করতে হবে সেগুলো তো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, চলো শুরু করি। প্রথম যেটা, সেটা হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি, সবারই টার্গেট থাকে এখানে ইংলিশের যে এমসিকিউ আসে সেটা আসে হলো 40টা এমসিকিউ, প্রায় 40 মার্ক, সাধারণত মাইনাস মার্কিং এখানে থাকে না। মনে রাখবা, আমি যে মার্ক ডিস্ট্রিবিউশনগুলো বা কোশ্চেনের সংখ্যা দিচ্ছি, দিজ আর ভ্যারিয়েবলস, কিছু ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, বাট দ্য মেইন থিম রিমেইনস দ্য সেম, ঠিক আছে? তো 40টা এমসিকিউ থাকে, এগুলো কেমন এমসিকিউ, যেমন ধরো ভার্সিটি ইউনিটের ইংলিশের যে এমসিকিউগুলো ছিল ওগুলা, বাট হচ্ছে একটু সোজা, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে সিন কম্প্রিহেনশন একটা বা কয়েকটা দিবে, সেখান থেকে প্যাসেজ থেকে তোমাকে দেখে দেখে এমসিকিউ টিক মারতে হবে, ঠিক আছে? তুমি এইচএসসি লাইফে যে সিন কম্প্রিহেনশন করছো সেই জিনিসই আর কি। এর পরবর্তীতে রাইটিং এসে, এইটা হলো আমাদের ইম্পর্টেন্ট পার্ট, আমাদের মেজরিটি স্টুডেন্ট কট খায় এই পার্টটাতেই। একটা ক্রিয়েটিভ রাইটিং, একটা এসে করতে হয়, একটা বা দুটো টপিক দিবে, দিয়ে বলবে এটার উপর এসে লেখো, সুন্দর মতো প্যারা করে লিখতে হয়। কিন্তু এগুলো তো অবশ্যই পপুলেশন প্রবলেম ইজ এ হিউজ প্রবলেম ইন বাংলাদেশ, দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস, উই অল শুড বি মোর কনসিয়াস, এই টাইপের জিনিসপাতি লেখা যাবে না, অবশ্যই ক্রিয়েটিভ রাইটিং করতে হবে। এই জিনিসটাতে আসলে আমাদেরকে একটু এফোর্ট বেশি দিতে হবে।
এর পরবর্তীতে জেনারেল ম্যাথের এমসিকিউ। দেখো এই জিনিসটা বুঝতে হবে, জেনারেল ম্যাথের এমসিকিউ মানে কি, এটা হলো আমাদের 9-10-এর যে ম্যাথ বইটা ছিল সেই 9-10-এর ম্যাথ বইয়ের এমসিকিউ যেগুলা, ওগুলাকেই দিবে পুরাপুরি ইংলিশে। অর্থাৎ পুরা কোশ্চেন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে হয়। অস্টে সাধারণত মাঝে মধ্যে বাংলাটা প্রোভাইড করে, ডিপেন্ডস ইয়ার টু ইয়ার। তো এই জায়গায় যারা নর্থ সাউথে পরীক্ষা দিবে তাদের প্রত্যেককে এই জিনিসটা অ্যাটেন্ড করতে হবে। এবং যারা একমাত্র আর্কিটেকচারে পরীক্ষা দিবে, শুধু নর্থ সাউথে না, যে বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচারে পরীক্ষা দেবে তোমাকে একটা আলাদা এক্সাম দিতে হবে, ওটার সাথে আর্কিটেকচার ড্রয়িং এক্সাম, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, সেটা হলো যে আমাদের আহসানুল্লাহ কি আসে। এইটাকে মোটামুটি আমরা বলবো যে যে কোনো ভার্সিটি এ ইউনিট যে এক্সামটা আছে, যেমন ধরো ঢাবি, জাবি, রাবি, চবি, ভার্সিটি এ ইউনিট এক্সামের একটা বাংলা ভার্সন। আমি কিন্তু প্রাইভেটের মধ্যে একমাত্র আহসানুল্লাহ এক্সাম দিয়েছিলাম 2018 সালে, এবং আমি কিন্তু 2018 সালে প্রথম হয়েছিলাম, ঠিক আছে? খুব যে ভালো প্রিপারেশন নিয়েছিলাম বা খুব ডিফারেন্সিয়েট ছিল আমার প্রিপারেশনটা, এরকম কিচ্ছু না। সিম্পলি ভার্সিটি ইউনিট প্রিপারেশন ছিল, বাট আই আন্ডারস্টুড ইংলিশ বেটার, ঠিক আছে? যে আমি বাকি দিচ্ছি ইংলিশ কোশ্চেনগুলো ভালো মতো রিড করতে পারতেছিলাম। তো সেক্ষেত্রে আহসানুল্লাহ আসলে কি আসে, ইংলিশ আসে 10টা কোশ্চেন, কিন্তু 2 মার্ক করে 20 মার্ক। হ্যাঁ, ম্যাথ আসে 20টা এইচএসসি লেভেলের, ফিজিক্স আসে 20টা, কেমিস্ট্রি আসে 20টা। এই যে টোটাল 60টা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আসে। এটাই হলো আহসানুল্লাহর টার্নিং পয়েন্ট। কিন্তু এই কোশ্চেনগুলোর মধ্যে টার্নিং পয়েন্ট একটাই, সেটা হলো যে তুমি যদি এইচএসসিতে ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশন নিয়ে থাকো, তুমি এগুলো পারবা, কিন্তু কোশ্চেনটা হবে ইংলিশে। এবং অবশ্যই আহসানুল্লাহ কিন্তু ভার্সিটি ইউনিটের মতো মাইনাস মার্কিংও আছে। অনেকে বলতে পারো যে ভাইয়া 9-10-এর ম্যাথ তো মনে হয় সবসময় দেয় না নর্থ সাউথ ব্রাকে। আমার মনে হয় ভাইয়া কিছু কোশ্চেন তো আসলে এইচএসসি থেকেও দেয়। হ্যাঁ, এটা সত্য কথা। যেমন সরলরেখা, বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা, বৃত্ত, ত্রিকোণমিতি, এগুলোর একদম খুব বেসিক, অর্থাৎ তুমি যদি এইচএসসি পাস করে থাকো কোশ্চেনগুলো তুমি পারবা, ঠিক আছে? সো খুব বেসিক টাইপের কিছু কোশ্চেন এখানে প্রোভাইড করা হয়। এই কোশ্চেনগুলোর জন্য যে আসলে তোমাকে সেপারেটলি ওই এইচএসসি লেভেলের পড়াশোনা করতে হবে এমন না। তুমি যদি এইচএসসি পড়াশোনা করে থাকো মিনিমাম লেভেলে, তুমি এটা পারবা। এরপর আসি, সেটা হলো ব্রাক। ব্রাকের যেটা, সেটা হলো যে আমাদের যথেষ্ট ডিফারেন্সিয়েট তারা করে। কোন জায়গাতে ডিফারেন্সিয়েট করে একটু পরে আমরা বুঝতে পারবো। সেটা হলো যে আমাদের ইংলিশ এমসিকিউ থাকে 10টা, আর ইংলিশ একদম পিওর গ্রামাটিক্যাল এমসিকিউ থাকে 5টা। সো মোটামুটি ধরে নেওয়া যায় যে 15টা ইংলিশের এমসিকিউ থাকলো। সিন কম্প্রিহেনশন থেকে থাকে 5টা এমসিকিউ, অ্যাজ অলওয়েজ, জাস্ট লাইক এনএসইউ। বাট এই যে হইলো আমাদের যে এসে, যেটা ব্রাকের এসেটা, এখানে 40 মার্ক থাকে। এটার উপরেই কিন্তু মেজরিটি চান্স, স্কলারশিপ, তুমি ভর্তি হইতে পারবা কিনা এটার উপরে ডিপেন্ড করে। সো তোমাদের যদি কোনো একটা জায়গায় কট খাও, প্রতিটা প্রাইভেটে কিন্তু একমাত্র অস্ট বাদে বাকি প্রায় প্রাইভেটে কিন্তু এসএটা আসে, এবং এসেতে একটা ভালো মার্ক থাকে। এবং এমসিকিউগুলো যেগুলো দেয় ওগুলোতে আসলে খুব বেশি ডিফারেন্সিয়েট তুমি মার্কের করতে পারবা না, বেশি বাকিদের সাথে ডিফারেন্ট করতে পারবা না। এই জায়গাটাতেই তোমাকে খেলতে হবে, এই জায়গাটাতেই আলাদা ক্লাস করতে হবে। জন্য এইটার উপর আমরা সেপারেট 3টা ক্লাস দিচ্ছি, ম্যাটেরিয়ালস দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি এখানে ওই জেনারেল ম্যাথ 20টা থাকবে, ঠিক আছে? এখন দেখো আরও এখানে 3টা সাবজেক্ট আছে, যেমন হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, আর্কিটেকচার। আর্কিটেকচার কিসের জন্য? ইজি কমন সেন্স আর্কিটেকচার ডিপার্টমেন্টের জন্য। আর হায়ার ম্যাথ ফিজিক্স কি? হায়ার ম্যাথ আর ফিজিক্স একসাথে 5-5-10টা কোশ্চেন থাকে। ধরো তুমি ট্রিপলিতে বা সিএসিতে পড়তে চাও, তোমাকে দেখাইতে হবে কি হায়ার ম্যাথ ফিজিক্স, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, হায়ার ম্যাথ ফিজিক্স দেখাইতো। ধরো তুমি মাইক্রোবায়োলজি বা ফার্মেসি পড়তে চাও, তখন তোমাকে এগুলার সাথে, এগুলো কিন্তু লালগুলা কিন্তু ম্যান্ডেটরি সাবজেক্ট, এগুলোর সাথে কি দেখাইতে হবে? কেমিস্ট্রি বায়োলজি দেখাইতে হবে। এই হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোথা থেকে আসতেছে আসলে? এটা হলো এইচএসসির পিসিএমবি, অর্থাৎ এইচএসসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থেকেই আমাদের চলে আসবে, ঠিক আছে? এই হলো ব্রাকের ভর্তি পরীক্ষার ফরম্যাট। এখন দেখো এখানে আসলে মানে বেশ কিছু ভ্যারিয়েবল থাকবে, কিন্তু ভ্যারিয়েবল বলতে একটু আপস অ্যান্ড ডাউনস ইয়ার টু ইয়ার চেঞ্জ হয়। এটা পাবলিকের মতো না যে না প্রতি বছরই সেম হয়। তো সেক্ষেত্রে ভর্তি পরীক্ষার টাইমটা তুমি কয়টা সাবজেক্ট দেখাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে আসলে নির্ধারিত হয়। এখন দেখো সেটা হলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এবং এখানে হলো আদার প্রাইভেটস লেখা আছে। আসলে প্রায় প্রত্যেকটা প্রাইভেটের অনেক ক্ষেত্রে ভর্তি পরীক্ষার নাম্বার ডিস্ট্রিবিউশন, যে আমি 5টা দিব না 10টা দিব, 2টা একসাথে নিব না একটা নিব, এগুলো আসলে ভ্যারি করে, এগুলা অ্যাকচুয়ালি ভ্যারি করে। তো সেক্ষেত্রে আসলে ইস্ট ওয়েস্টটাকে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ধরা যায় সব, যে এটার জন্য স্ট্যান্ডার্ড ধরা যায় যে আমাকে কী কী সাবজেক্ট আসলে পড়তে হবে, ঠিক আছে? এখানে মনে রাখবা যে নাম্বার ডিস্ট্রিবিউশন যেগুলা, এগুলো ভ্যারিয়েবল, কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়, কিন্তু দ্য স্ট্রাকচার ইমেজ দ্য সেম। কখনো এমন হবে যে 25টার জায়গায় 5টা দিয়ে রাখছে বা 25টার জায়গায় 100টা দিছে, ঠিক আছে?
তো এখানে কি ইংলিশ এমসিকিউ 25টা থাকে অ্যাজ অলওয়েজ। আমাদের সিন কম্প্রিহেনশনের উপর এমসিকিউ থাকবে, এটা ভেরিয়েবল, যখন যে কয়টা চায়। এর পরবর্তীতে এসে থাকবে, 3টা তো আমরা সব জায়গায় পাচ্ছিলাম, তাই না? এখন ইকোনমিক্স আর বিবিএ ডিপার্টমেন্টের জন্য যারা হলো এই সাবজেক্টগুলো, অর্থাৎ সায়েন্স না কিন্তু ম্যাথ আছে, ইকোনমিক্স, বিবিএ, মার্কেট, এইগুলোতে, তো এইগুলোর জন্য আসলে জেনারেল ম্যাথ তাদেরকে দাগাইতে হবে, ঠিক আছে? কি দাগাইতে হবে? জেনারেল ম্যাথ দাগাইতে হবে। এর পরবর্তীতে এইখানে আমাদের চলে আসলো হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এইটা এখন ডিপেন্ড করবে হলো আমাদের আবারও ইস্ট ওয়েস্টের মতো ডিপার্টমেন্টের উপর। যেমন যেমন উদাহরণস্বরূপ আমি বলি, সে টু সে যে আমার টার্গেট আমি ফার্মেসি চয়েসে রাখছি এবং আমি সিএসইও চয়েসে রাখছি, তাহলে আসলে আমাকে দাগাইতে হবে কি? অবশ্যই নিঃসন্দেহে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টে দাগাইতে হবে, কারণ ফার্মেসির জন্য কেমিস্ট্রি, বায়োলজি ম্যান্ডেটরি, আর সিএসসির জন্য এই 2টা ম্যান্ডেটরি। কিন্তু ধরে নিলাম যে না, আমি ফার্মেসি রাখি না, আমি শুধু সিএসসি রাখছি, তাহলে ফিজিক্স আর ম্যাথ দাগাইতে হবে। আবার ধরে নাও যে আমি বিবিএ দাগাইছি, তো বিবিএর জন্য এগুলো 4টার একটাও লাগবে না সায়েন্সের, এখান থেকে আমার খেলাটা শেষ। সো এখানে তোমার কি দাগাবা না দাগাবা, ইট ডিপেন্ডস অন দ্য সাবজেক্টস। যেমন ধরো মাইক্রোবায়োলজি পড়বা তুমি, সেক্ষেত্রে তোমাকে কেমিস্ট্রি, বায়োলজি দাগাইতে হবে। এই আর কি, ডিপেন্ডিং অন দ্য ডিপার্টমেন্ট সাবজেক্টগুলো চেঞ্জ হয়, এই আর কি। এটা যেমন আমরা ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে করতাম, যেমন ধরো ঢাবিতে যদি কেউ বায়োলজি না দাগে, সে নিঃসন্দেহে জুওলজি, বোটানি, ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি এগুলো পাবে না। খুব খুব সিম্পল হিসাব। তো এই হলো আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। এখন মার্ক ডিস্ট্রিবিউশন দেখার আসলে রিজনটা কি? রিজনটা হলো এখন আমরা আসলে মার্ক ডিস্ট্রিবিউশন বা কী আসে এটা জানলাম, এখন আমরা প্রিপারেশন নিয়ে আসলে আরও ডিটেলসে কথা বলতে পারবো। সো চলো আমরা এখন প্রিপারেশন প্ল্যান নিয়ে কথা বলি। সো অ্যাভারেজে আমরা আসলে কি কি সাবজেক্ট পাইলাম? ইংলিশ এমসিকিউ, একটা এসে পাইলাম, একটা সিন কম্প্রিহেনশন পাইলাম, আরেকটা পাইলাম আমরা হলো জেনারেল ম্যাথ। আমরা কমনভাবে চিন্তা করবো, দেখো শুধুমাত্র এনএসইউ বা ব্র্যাকের প্রিপারেশন নেওয়া হচ্ছে, কমন প্রিপারেশন নেওয়াটা ভালো, যে না এটাতে না হলে এটা, এটাতে না হলে এটা, একের পর পরীক্ষা দিতে পারবো। তো এই 4টা হলো প্রায় কমন সবার জন্য। তারপরে কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আর কি এই তো এইগুলারই প্রিপারেশন আসতেছে। এখন আসি আমরা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের জন্য। ইংলিশ এমসিকিউতে যদি আমি ভালো করতে চাই, আমাকে রুলস বা গ্রামারে বেশি ফোকাস করা যাবে না। রুলস গ্রামার যা পড়ছি দ্যাট ইজ মোর দেন ইনাফ ফর মি। আমাকে ফোকাস করতে হবে হলো কোশ্চেন সলভিংয়ের উপর, অর্থাৎ যত বেশি আমি প্র্যাকটিস করব কোশ্চেন ব্যাংক সলভিং, এটা যে কোনো এইচএসসি লেভেলের অ্যাডমিশন গাইড ইংলিশ থেকে পড়তে পারি, অথবা বাজারে অনেক মডেল কোশ্চেন্স পাওয়া যায়, সেখান থেকেও আমি পড়তে পারি। যেমন আমি তোমাদেরকে বলি, এখানকার প্রত্যেকটা সাবজেক্ট কম্বাইন করে আমাদের এখন পর্যন্ত 2টা বই আছে, সামনে আরও একটা বই আসবে প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশনের উপর কম্বাইন্ড একটা বই আছে। তো এইখানে যে দেখো মডেল টেস্ট বই আমরা বানাইছি ওদের কোশ্চেন প্যাটার্ন ফলো করে, এগুলো যদি প্র্যাকটিস করা আর লাগে না, কারণ যে বেসিকটুকু লাগে ওটুকু তোমাদের আছে, ঠিক আছে? সেই মডেল টেস্ট বইগুলো কিন্তু তুমি চাইলে অর্ডার করতে পারো। এগুলা বাজারের অন্যান্য বইয়ের চেয়ে অবশ্যই হাই কোয়ালিটি হবে। অনেকে আছে দেখবা যে হুদাই এই বইগুলোর দামই অনেক বেশি করে রাখে, আমরা যেহেতু বড় পাবলিকেশন আমরা দামটাকে একটু কমায় রাখতে পারি। সো এই বইগুলো চেক আউট করতে পারো নর্থ সাউথ অ্যান্ড ব্র্যাকের জন্য। সো ইংলিশ কী করবো? আমরা প্র্যাকটিস করব। এর পরবর্তীতে ইংলিশের আরেকটা পার্সোনাল সাজেশন থাকবে যে ইংলিশের জন্য বাবারা ভোকাবুলারিটা একটু স্ট্রং করিও। হ্যাঁ, ভোকাবুলারি, আই ইংলিশ, ইউ ইংলিশ, মি আন্ডারস্ট্যান্ড ভেরি মাচ, ভেরি গুড ফ্রেন্ডস, এরকম ইংলিশ যদি হয় তাহলে আসলে প্রাইভেটে পড়ার দরকারই নেই। একটু ভোকাবুলারিগুলো এনরিচ করতে হবে, স্পোকেন ইংলিশ ভালো করতে হবে, নট নেসেসারি, বাট রিটেন ইংলিশটা একটু বেটার করা যায়। কোশ্চেনগুলো বুঝতে পারার জন্য আমাদের ভোকাবুলারি লাগে। তো সেক্ষেত্রে আসলে তুমি যে এই বই থেকেই পড়ো, ইংলিশ কোশ্চেনগুলো যখন কোনোটার মিনিং জানবা না, ফোন আছে, ফোনের মধ্যে সার্চ দিয়ে মিনিংটা উপরে একটু ছোটো করে লিখে রাখে দিলা। আর চাইলে কোনো একটা শর্ট সোর্স থেকে, আমি আবারও ওয়ার্ডটা বলি, শর্ট সোর্স, মানে এমন কোনো একটা জায়গায় যেখানে ভোকাবুলারি সবচেয়ে ইম্পর্টেন্টগুলো দেওয়া আছে, সেখান থেকে তুমি যদি ভোকাবুলারিটা এনরিচ করে ফেলতে পারো, ধরো 100, 200, 500 পড়লা, কখনো বিশাল বড় একটা হাতির মতো বই নিয়ে 10,000 ভোকাবুলারি পড়তে যাবা না। অত ভালো স্টুডেন্ট হলে তোমার প্রাইভেট প্রিপারেশন নেওয়ার কথা ছিল না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা যেটা ব্যাপার সেটা হলো এসে। এইটার উপর আমাদেরকে ক্লাস করতে হবে, কারণ আমরা ছোটোবেলা থেকেই বানায় লিখি, ভুজুং ভাজাং লিখি, যেটা এখানে দিলে হবে না। এবং এখানে আসলে কোয়ালিটি রাইটিংটা আসলে ম্যাটার করে। যেমন কিছু সায়েন্টিফিক ইনফরমেশন দেওয়া, রিসেন্ট ইনফরমেশন দেওয়া, স্পেলিং ঠিক রাখা, ফরম্যাটিং ঠিক রাখা, গ্রামাটিক্যালি কারেক্ট হওয়া। সো ইটস অল অ্যাবাউট যে জানা যে কীভাবে লেখা উচিত। সেকেন্ড হইল প্র্যাকটিস, অর্থাৎ এখানে প্র্যাকটিসের ক্ষেত্রে আরও বেশি ইম্পর্টেন্ট ট্রায়াল অ্যান্ড এরর। হ্যাঁ, তুমি অনেক কিছু তুমি যদি একটু সুন্দর মতো হাতের লেখায় লেখো,
তুমি চাইলে চ্যাট জিপিটিতে ছবিটা আপলোড করে কিন্তু জিজ্ঞাসা পারবা কী ভুল হয়েছে, বা বাসায় একটা টিচার নিয়ে, বা ওভারঅল কে ভালো লিখতে পারে আসলে বলো তো, এসে কে ভালো লিখতে পারে, যে অনেক পড়ে, যে ইংলিশ রাইটিং অনেক বেশি পড়ে, ঠিক আছে। অর্থাৎ তুমি চাইলে গ্রামার বইগুলা বা ইংলিশের ল্যাঙ্গুয়েজের যেগুলা হলো নিউজ পেপারস আছে, বা নভেলস, বা দরকার হইলে নভেলস অডিও বুক শুনতে পারো। ইংলিশে লেখা বই যত বেশি পড়বা, যত পড়ার পরে প্র্যাকটিস করবা, তত তোমার ইংলিশ রাইটিং ভালো হবে। এর পরবর্তীতে সিন কম্প্রিহেনশন, এটা অ্যাজ অলওয়েজ আমাদের এইচএসসি লেভেলের যে পড়াশোনা, এইচএসসির প্র্যাকটিস থেকে করলেই হবে। ওটাই কোনোদিনই তোমার কেউই কখনো সিন কম্প্রিহেনশন কমন দিতে পারবে না। সো জাস্ট প্র্যাকটিসটা মাথায় রাখা, এই আর কি। আর থাকলো আমাদের জেনারেল ম্যাথ, এটা হলো 9-10-এর বই থেকে আমাদেরকে একটু থিওরি দেখতে হবে। বা 9-10-এর বই থেকে থিওরি দেখার চেয়ে আমি পার্সোনালি সাজেস্ট করব যে কোনো একটা ক্লাস, যেমন আমাদের ক্লাসগুলো রেকর্ডের, অনেকে হলো ওয়ান টাইম ক্লাস দেয়। ওয়ান টাইম ক্লাস যদি তুমি একবার দেখে ক্লাসে সব বুঝতে পারবা, তাই তো প্রাইভেটে পড়তে না, তাই না? তোমার অবশ্যই কিছু জায়গায় ঘাটতি আছে, কিছু জায়গায় তোমার অ্যাটেনশন স্প্যানটা কম, ব্রেন কম এমন না, অ্যাটেনশন স্প্যানটা কম। তো সেক্ষেত্রে একটা ক্লাস করা, ক্লাসগুলা 2-3 বার করা আর কি। এখন দেখো যে এই যে ফরম্যাটটা, যে ইংলিশ এসএ, সিন কম্বিনেশন, জেনারেল ম্যাথ, অনেকে এই কথাও বলতে পারে তোমাদের সামনে, এটা মার্কেটে একটু প্রচলিত হয়ে যায় মাঝে মধ্যে, যে তোমরা হলো GRE বিগ বুক পড়ো, তোমরা আইএলসের মডেল টেস্টগুলা দাও, তুমি ঢাবি IBA এর গাইড পড়ো। দেখো, যদি এই তিনটার একটারও স্ট্যান্ডার্ড কোশ্চেন যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দেয়, ওই বিশ্ববিদ্যালয়কে আর কোনোদিন স্টুডেন্ট পাইতে হবে না। এগুলা যদি হয় হলো সেটা হচ্ছে কোশ্চেন স্ট্যান্ডার্ড বা কোশ্চেনের হার্ডনেস লেভেল হয় হলো 100, প্রাইভেটের কোশ্চেন হবে হলো সর্বোচ্চ 50 লেভেলে যায়। সো ডবল কঠিন প্রিপারেশন নিতে গেলে জাস্ট ডিপ্রেশন বাড়বে, আর কিচ্ছু না। IB এর কোশ্চেন এমন যে কোশ্চেনটা কী চাইছে ওটারই অনেকগুলো ওয়ার্ড জানে না, লেট অ্যালোন অপশনগুলোর উত্তর। সো ডোন্ট গো ফর দিস শিট। পারলে সর্বোচ্চ এই জেনারেল ম্যাথের জন্য কোনো একটা বই থেকে ইংলিশে পড়াশোনা করতে পারো, দ্যাটস ইট, নাথিং মোর নাথিং লেস। এখন আসি, সেটা হলো আমাদের এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আর্কিটেকচারের জন্য অবশ্যই আর্কিটেকচার ড্রয়িংয়ের ক্লাস করতে হবে এবং আমাদের প্র্যাকটিস করতে হবে। ড্রয়িং আসলে ডিপেন্ডস অন প্র্যাকটিস, কে কত ট্রাই করে। ইটস নট লাইক দ্যাট তোমাকে লিওনার্দো দা ভিঞ্চি লেভেল আর্ট করতে হবে, বাট বেসিক্সগুলো জানতে হবে, ঠিক আছে। আর আমাদের এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যেটা PCMB, এই চারটার ক্ষেত্রে আসলে কি করণীয়। কারণ আমি তোমাকে বলতে পারি যে এগুলো ইংলিশে কোশ্চেন আসবে, তুমি তাহলে এক কাজ করো, ইংলিশের জন্য আসলে IUT কোশ্চেন ব্যাংকটা পড়ো, আসলে IUT কোশ্চেন ব্যাংক। হ্যাঁ, এবার এটা করলে তুমি আবারও মারা খাবা, কারণ IUTর কোশ্চেন লেভেল যদি হয় 120, তাহলে এখানে কোশ্চেন হবে হলো সর্বোচ্চ গেলে 50, অর্থাৎ ওইটার চেয়েও বেশি ডিফারেন্স হবে। IUTর কোশ্চেন যথেষ্ট ক্রিটিক্যাল। এগুলো আসলে বেসিক্যালি বলা যায় যে HSC বেসিক্স দিয়ে অনেকটা কভার হবে। আর সর্বোচ্চ যদি প্রিপারেশন নিতে হয়, ভার্সিটি A ইউনিট লেভেলের প্রিপারেশনটা নিতে পারো, সর্বোচ্চ। এটা নট জাবি ঢাবির মতো কোশ্চেন হবে। মেইন যেটা এখানে যে কোশ্চেনগুলো আসবে, মেইন ডিফারেন্সিয়েটিং অস্টের কোশ্চেনটা মনে করো ঢাবি জাবির কোশ্চেনকে ইংলিশে কনভার্ট করলে হয়ে যায়। বাকি যেগুলোতে 5-5-10 মার্কের বা 15-20 মার্কের MCQগুলো আসছে, এগুলোর ক্ষেত্রে আসলে ভার্সিটি A ইউনিট প্রিপারেশন হালকা মতো নিতে হবে। বাট সবচেয়ে বেশি যে জায়গাটাতে প্রবলেম ফেস করবা সেটা হলো নোয়িং দ্য মিনিং, অর্থাৎ ইংলিশ, অর্থাৎ পারপেন্ডিকুলার, দিস টু লাইনস আর পারপেন্ডিকুলার, ফাইন্ড দ্য ইন্টারসেকশন পয়েন্ট। ওকে, এই যদি কোশ্চেন হয়, আমি কি কইছি তোমারে, ভাই দুইটা লেখা লম্ব, হ্যাঁ হেরা কোন বিন্দুতে ছেদ করে এটা বের করো। হ্যাঁ, তো এখন আমার উচ্চারণ এবং আমার কথায় মনে চায় না কি না কি চাইছে। হ্যাঁ, হাউ মাচ metal will be deposited in the cathode after 10 minutes of passing 10 amps of electricity through the solution of barium sulfate। আর এই কোশ্চেন পড়ার পরে, শোনার পরে মনে হয় ভাই কিচ্ছু না ভাই, W=ZIT সূত্র শেষ, ফ্যারাডে সূত্র দিয়ে বসায় দাও যে 10 মিনিট ধরে এত কারেন্ট দিছে, কত গ্রাম ধাতু সঞ্চিত হবে, শেষ। এইটাই কোশ্চেন। তো এই যে ইংলিশটা বোঝাটাই হলো টাফ পার্ট। এই ইংলিশ বুঝতে গেলে কি এখন কি বইয়া বইয়া প্রত্যেকটা পড়বা না, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। কোনো একটা সোর্স থেকে যত বেশি প্র্যাকটিস করবা, যে সকল নতুন সায়েন্টিফিক ওয়ার্ড, যেমন ধরো ইন্টারসেকশন, প্রিসিপিটেট, এরকম কোশ্চেনগুলো, পারপেন্ডিকুলার, প্যারালাল, এইসব ওয়ার্ডের জাস্ট মিনিংগুলো পারলে বইয়ের উপরে লিখে রাখা, একটা নোট খাতায় নোট করা। অ্যাট সাম পয়েন্ট 1 মাস যদি প্রিপারেশন নাও, প্রথম 7 দিন কঠিন লাগবে, পরবর্তী দিন থেকে ব্রেন অটো মনে করো রিডিংয়ের সাথে সাথে ট্রান্সলেট করতে থাকবে, কোনো ব্যাপারই না। যেমন দেখো, আমরা সবাই তো বাংলা মিডিয়াম থেকে আসছি, তাই না? মেজরিটি বাংলা মিডিয়াম, মানুষের 99% স্টুডেন্ট বাংলা মিডিয়াম। আমরা কি ভার্সিটি পড়ি না? আমরা তো সবাই ইংলিশেই ভার্সিটিতে পড়াশোনা করতেছি, তো আমরা কোশ্চেন অবশ্যই তখন বোঝা যায়, তাই না? তো ওরা যদি পারে তুমিও পারবা ইনশাল্লাহ, এই আর কি। তো এই গেল। এই জন্য আমরা কিন্তু আসলে
প্রাইভেটের জন্য গাইড লেখাটা আসলে আমার কাছে মনে হয় বোকামি, মডেল টেস্ট দিলেই মোর দেন ইনাফ। এই আর কি, আর কোনো বিষয় আমার মনে হয় না প্রাইভেট ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলার প্রয়োজন আছে। আমি আজকের এই ভিডিওতে চেষ্টা করছি তোমাদেরকে যতটা ডিটেলসে ইনফরমেশন দেওয়ার দিছি। তার পরবর্তীতে যদি কোনো জায়গায় আমার কোনো ঘাটতি থাকে বা যদি রং ইনফরমেশন দিয়ে থাকি, সেটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে কোর্স এবং আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির বই, সেগুলার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশা করি তোমরা উপকৃত হবা। আসসালামু আলাইকুম, টাটা।